নমস্কার বন্ধুরা, আমি সুরজ মালো। আপনারা দেখছেন সুরজ মালো ব্লগস। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতার এক ঐতিহাসিক স্থানে, আলিপুর জেল মিউজিয়াম। এই জায়গাটা শুধু একটা মিউজিয়াম নয়, এটা ভারতের স্বাধীনতা সংগ্রামের নীরব সাক্ষী। আলিপুর জেল তৈরি হয়েছিল 1906 সালে ব্রিটিশ শাসনকালে। এটি ছিল এক ভয়ঙ্কর কারাগার। এই জেলেই বন্দী ছিল বহু বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী। আজ সেই জেলকে বদলে একটা ঐতিহাসিক মিউজিয়াম রূপান্তরিত হয়েছে। জেলের বাইরে রয়েছে এই স্মৃতিসৌধা, সব স্বাধীনতা সংগ্রামের শ্রদ্ধায় তৈরি। চারপাশে সবুজ পরিবেশ, নীরবতা, শান্তি। কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে ত্যাগের ইতিহাস। এখানে রয়েছে ডিজিটাল গ্যালারি, ভিডিও, তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয় স্বাধীনতার আন্দোলনের ইতিহাস। ছাত্রছাত্রীদের জন্য এটা একটা খুবই শিক্ষামূলক জায়গা। আলিপুর জেল মিউজিয়াম আমাদের শেখায় স্বাধীনতা কখনো ফ্রি ছিল না। এই জায়গা। হ্যালো বন্ধুরা, আর আমরা চলে এসেছি আজ বিশেষ দিনে শহীদ ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে। আমরা এসে এই আলিপুর জেলে আর কি দেখার জন্য আপনাদের দেখাবো সব ডিটেলসে। আপনারা আমাদের সাথে থাকুন, চলুন। অনাহারে, নির্যাতনে, তবুও তারা ভাঙেনি। এই পুরো দেওয়াল, এই লোহার দরজা, সব কিছু আজও কষ্টের কথা বলে। এই সেলগুলোর মধ্যে দিনের পর দিন বন্দী ছিল আমাদের দেশের বীর সন্তান। হ্যালো বন্ধুরা, চলে আসছে আমরা আজকে বিশেষ দিনে ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে। ওই যে দেখতে পাচ্ছেন উপরে ঝুঁকে দেখাও ক্যামেরাম্যান, এখানে রাখা তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে, এবং এখানে বহু দেশপ্রেমীদের যাতে ফাঁসি দেওয়া হয়েছে, দেশপ্রেমী আমরা দেখাবো। আমরা জেল আপনারা দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি এখন। এই জায়গাটা সবচেয়ে আবেগপূর্ণ। এখানেই ফাঁসি দেওয়া হতো অনেক বিপ্লবীকে। দেশের জন্য হাসিমুখে প্রাণ দিয়েছিলেন তারা। আজও এই জায়গা নীরবে তাদের কথা বলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কয়েকদের রাখা হতো আমাদের মতো দেশপ্রেমী যারা। এসব জায়গা দেখুন কত ছোট। এখান থেকে লক সিস্টেম, লকটা দেখেন। দীনেশ গুপ্তা, রাইটার্স বিল্ডিং আক্রমণ ও ইন্সপেক্টর। ছবি তুলছি। ভিতরে ঢুকি নাকি?
এই জেলাটা গান্ধীজিকে রাখা হয়েছিল। ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ, এখানে ডক্টর বিধানচন্দ্র রায়কে রাখা হয়েছিল। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেতাজিকে রাখা হয়েছিল এই উপরে। আমরা এখন যাচ্ছি। আমরা যেই দিনে এসেছি, আজ এই বিশেষ দিন ক্ষুদিরামের এসের জন্য আমরা বিশেষ করে অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম আসবো বলে। আমরা সব 3 বন্ধু মিলে, আমার টিম মেম্বার নিয়ে এসেছি আজকে সবাই মিলে। বন্ধুরা, এই যে আপনারা যে কক্ষটি দেখছেন, এটাই বিখ্যাত নেতাজি সেল। এখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশ সরকারের হাতে নজরবন্দি ছিলেন। এই ছোট ঘর, ছোট দেওয়াল, অল্প আলো, সব মিলিয়ে বোঝা যায় দেশের জন্য নেতাজি কত বড় ত্যাগ করেছিলেন। বন্দি অবস্থাও থেকেও নেতাজির মনোবল কখনো ভাঙেনি। তার একটাই স্বপ্ন ছিল স্বাধীন ভারত। আজ এখানে দাঁড়িয়ে নিজের অজান্তেই মাথা নুয়ে আসে। ইতিহাস ভালো লাগলে একবার অবশ্যই আলিপুর জেল মিউজিয়ামে ঘুরে আসবেন। নেহরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কিশোরী কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানালা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস, লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখা থাকত। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকবার জন্য অপ্রতুল। তাঁতকল। ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারা অন্তরালে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের ওপর চলত অকথ্য অত্যাচার। এমনকি ব্রিটিশ আইন লঙ্ঘন করে বেআইনিভাবে তাদের উপর চালানো হতো চিকিৎসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা। 1947 পূর্ববর্তী সময়ের জেল জীবনের অর্থ কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত এক নিম্নমানের জীবনযাপন। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাবিত ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মণি এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরণ্য এবং বাড়িঘর সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ গোস্বামী ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছেন। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। তাই বিপ্লবীরা নরেন্দ্র গোস্বামীকে পরিকল্পনা করেছেন। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র গোস্বামীকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করতেন, কিন্তু শর্ত নিয়ে তার আগে তারা নরেন্দ্র গোস্বামীর সঙ্গে দেখা করতেন। 1908 সালের 31 অগস্ট নরেন্দ্র গোস্বামী তাদের সঙ্গে দেখা করতে তার সঙ্গে গুলির তাকে শেষ করতে হবে।
বিচারে কানাডার দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানবতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং ভগৎ সিং আর তার দুই বন্ধু সুখদেব ও রাজগুরু এবং আরো 21 জন কয়েদি তাদের অধিকার রক্ষার দাবিতে 1929-এ লাহোর জেলের মধ্যে শুরু করেছিলেন আন্দোলন। 116 দিনের সেই অনশন আন্দোলনে ওই বিপ্লবীদের ওপর চলেছিল অত্যাচার। আন্দোলন ভাঙার জন্য তাদের জোর করে খাওয়ানোর চেষ্টাও করেছিলেন কর্তৃপক্ষ। 63 দিন অনশনে থেকে মৃত্যুবরণ করেছিলেন যতীন্দ্রনাথ দাস। সেই মর্মন্তুদ ঘটনা ঘটেছিল আন্দোলনকারীদের চোখের সামনে। আলিপুর সেন্ট্রাল জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যে কাজ করতে হতো তারই একটি উদাহরণ চরকার এই কাঠামোটি। এটুকু জায়গার মধ্যে ঘুমাতে হবে? এটা মানে বাথরুম 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 লেখা আছে, দয়া করে বাথরুম না মানে ওরে তুই খাবার চড়ানো ভয় গিয়েছিল। এটুকু জায়গায় আবার রান্নাও করতে হবে? ও এইটুকু জায়গার মধ্যে থাকতে হবে, অসুস্থ। এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। সান্ত্বনা দিচ্ছে মুক্ত তোর চোখ মোচ, আমাদের যে পারতেই হবে। কি করছি ভালো করে এই একটা মানে কোনো মানে ভালো ব্যক্তি ইতিহাস ভালো লাগলে একবার অবশ্যই আলিপুর জেল মিউজিয়াম ঘুরে আসবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে ফলো, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো। জয় হিন্দ, জয় ভারত। আবার দেখা হবে পরের ব্লগে।